আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ইকোনমিক্স পার্ট 4, মেবি 4 বা 5 কিছু একটা হবে। তো প্রথম ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি। তারপরের ক্লাসটাতে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কন্ট্রোল, যেটা আমরা দেখেছিলাম ইন্ডাস্ট্রির উপর আমরা যত প্রকার রেগুলেশন নিয়ে এসেছি সেগুলো দেখেছি। তারপরে আমরা ফরেন ইনভেস্টমেন্ট রিলেটেড ইনফরমেশন পড়েছি, যে কতটা ধীরে ধীরে হয়েছে। মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের কিসের বেসিসে আমরা একে ভাগ করেছি, মহারত্ন, নবরত্ন, মিনিরত্ন, এটা পড়েছি। সিক ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া পড়েছি। এবং আজকে হচ্ছে ডিসইনভেস্টমেন্ট, বা তুমি বলতে পারো পার্ট 4 যে ক্লাসটা। আচ্ছা দেখো, বেসিক্যালি ডিসইনভেস্টমেন্ট ব্যাপারটা কি সেটা সবার আগে বুঝতে হবে। আগে আমরা একটু জেনারেলাইজ ইনফরমেশনটা দেখে নিই। সেটা হচ্ছে, দেখো, ধরো আজকে অ্যান একাডেমির কথা যদি আমি বলি, তাহলে আজকে অ্যান একাডেমির 100%, ধরো অ্যান একাডেমি একটা কোম্পানি, 100% শেয়ার হোল্ডার কে? আমি 100% শেয়ার হোল্ডার, তাই না? তার মানে অ্যান একাডেমি যা প্রফিট করছে তার 100% কে পাচ্ছে? আমি পাচ্ছি। আচ্ছা, হঠাৎ করে আমার মনে হলো যে অ্যান একাডেমির ডিসইনভেস্টমেন্ট করা উচিত। মানে আমি, তার মানে আমি অ্যান একাডেমিতে ইনভেস্ট করেছি। আচ্ছা, অ্যান একাডেমির একটা ভ্যালুয়েশন আছে, সাপোজ সেটা 10 লাখ। অ্যান একাডেমির একটা ভ্যালুয়েশন রয়েছে, সাপোজ সেটা 10 লাখ, সাপোজ ধরে নিচ্ছি আমরা। তার মানে আমি আই হ্যাভ ইনভেস্টেড 10 লাখ রুপিস ইন অ্যান একাডেমি ইনস্টিটিউট। তার মানে আমার ইনভেস্টমেন্ট, আচ্ছা আমরা জানি ইনফ্লেশন, তার আগে যদি যেটা ডিজ লাগিয়ে দেওয়া হয় তাহলে তাকে বলা হয় ডিজ ইনফ্লেশন, তাই না? তার মানে যদি আমার ইনভেস্টমেন্টকে আমি ডিজ লাগিয়ে দেই তাহলে সেটা কি হয়ে যাবে? ইনভেস্টমেন্টের উল্টোটা, ডিস প্লাস ইনভেস্টমেন্ট। তার মানে আমি যখন অ্যান একাডেমি শেয়ার বেচে দেব, বা আমি যখন অ্যান একাডেমি ইনভেস্টমেন্টটা যতটা করেছিলাম তুলে নেব। আচ্ছা, আমি যদি অ্যান একাডেমি শেয়ার কাউকে বিক্রি করতে চাই, তাহলে কেউ না কেউ তো থাকবে বা থাকা উচিত যে অ্যান একাডেমির শেয়ার কিনতে চায়। যদি আমি অ্যান একাডেমির 100% শেয়ার হোল্ডার, আমি ঠিক করলাম যে অ্যান একাডেমির আমি 10% শেয়ার বেচে দেব। মানে মানে অ্যান একাডেমির দুজন শেয়ার হোল্ডার তৈরি হলো, একজন আমি আর একজন অন্য কেউ। তাহলে আমি অ্যান একাডেমির এখন কত পার্সেন্ট শেয়ার হোল্ডিং? 90%। আর ওই যে লোকটাকে বেচে দিলাম সে 10% শেয়ার হোল্ডিং বা শেয়ার হোল্ডার। আচ্ছা, এইটা প্রথমত আমি কেন করলাম? অনেকগুলো অ্যাসপেক্টস হতে পারো তুমি যদি এটাকে ভাবো। এক, আমার মনে হয়েছে যে অ্যান একাডেমি ইন ফিউচারে ভালো বিজনেস আর করবে না, তাহলে আমার আস্তে আস্তে করে অ্যান একাডেমির থেকে বেরিয়ে যাওয়া উচিত, এটা এক হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে অ্যান একাডেমির যে ওনার, সে এটা ভাবতে পারে যে আম, আমার অ্যান একাডেমিরই এক্সপ্যানশনের জন্য প্রচুর টাকা লাগবে। সাপোজ অ্যান একাডেমি এখন যা ভ্যালুয়েশন আছে, এটাকে যদি আরো বহু দূর অবধি নিয়ে যেতে হয় আমার আরো প্রায় 2 লাখ মতো টাকা লাগবে। ঠিক আছে, আমি একটা অ্যান একাডেমি নতুন কিছু খুলতে চাইছি, তো 2 লাখ টাকা লাগবে, কোথায় পাবো? আমার কাছে তো টাকা নেই, মানে ওনারের কাছে টাকা নেই। তো ওনার 2 লাখ টাকার শেয়ার বেচে দিল। আসলে কেউ না কেউ তো আছে যে অ্যান একাডেমি 2 লাখ টাকার শেয়ার কিনে নিয়েছে। তার মানে এ যখন অ্যান একাডেমির 2 লাখ টাকার শেয়ার কিনলো, তাহলে এ অ্যান একাডেমির হয়ে গেল শেয়ার হোল্ডার। আর এ অ্যান একাডেমির ওনারকে কি দিল? 2 লাখ রুপিস। ওনার এই 2 লাখ রুপিস দিয়ে কি কি করে বলেছিলাম? অ্যান একাডেমির এক্সপ্যানশনে কাজে লাগাচ্ছে। তাহলে অনেকগুলো অ্যাসপেক্টস হতে পারে। মনে হতে পারে অ্যান একাডেমি ইন ফিউচার আর চলবে না, তাহলে আমি শেয়ার বেচে দিচ্ছি, ধীরে 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 আমি এখান থেকে বেরিয়ে যাব। দ্বিতীয়ত কি হতে পারে, না আমি অ্যান একাডেমিকে আরো প্রসপার করাতে চাইছি, আমার কিছু টাকা লাগবে, তো আমি লোন করতে পারি, আমি আমার নিজের শেয়ারকে বিক্রি করতে পারি। এই যে ওনার যখন তার শেয়ারকে বেচে দেয় তখন তাকে বলা হয় ডিজ ইনভেস্টমেন্ট। কি বলা হয়? ডিজ ইনভেস্টমেন্ট। তো দেখো, সেম জিনিসটা হোয়েন এ পোর্শন অফ শেয়ার, হোয়েন আ পোর্শন অফ শেয়ার অফ এ প্রফিটেবল সেন্ট্রাল পাবলিক সেক্টর ইউনিট। কেন প্রফিটেবল বলা হয়েছে? তুমি ভাবো, যদি কোনো একটা কোম্পানি অ্যান একাডেমি লসে রান করছে,
তো ওনার যদি শেয়ার বিক্রি করতে চাই তাহলে কেউ কিনবে? কিনবে না। তাহলে প্রফিটেবল হতে হবে, ডিসইনভেস্টমেন্ট প্রফিটেবল হলে তবেই কিনা শেয়ার কিনবে। ইজ টু বি সোল্ড ইন দ্য মার্কেট অ্যান্ড আর্নিং মানি, কিসের জন্য? ওনার টাকা চাইছে তার জন্য, একে বলা হয় ডিসইনভেস্টমেন্ট। মানে আমার ইনভেস্টমেন্ট ছিল, আমি সেখান থেকে ডিস করে দিলাম। আচ্ছা, কার রেকমেন্ডেশন ছিল? রেকমেন্ডেশন ছিল রঙ্গরাজন কমিটি। রঙ্গরাজন কমিটি এই ডিসইনভেস্টমেন্টের কনসেপ্ট নিয়ে এসেছিল। ডিসইনভেস্টমেন্ট দু প্রকারের হয়ে থাকে, একটাকে আমরা বলতে পারি টোকেন ডিসইনভেস্টমেন্ট, একটাকে বলি আমরা স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট। আচ্ছা, টোকেন ডিসইনভেস্টমেন্ট মানে কি? টোকেন ডিসইনভেস্টমেন্ট মানে হচ্ছে যখন আমরা কোনো একটা কোম্পানির শেয়ার 5% সোল্ড করব, মানে ওনার যখন 5% সোল্ড করবে তখন তাকে আমরা বলবো টোকেন ডিসইনভেস্টমেন্ট। দেখো, টোকেন ডিসইনভেস্টমেন্ট তোমার হচ্ছে প্রাইভেটাইজেশন অফ পাবলিক সেক্টর ইউনিট উইল অকার্স ওয়েন গভর্নমেন্ট সেল 5% শেয়ার। মানে কোনো একটা কোম্পানির শেয়ার যদি 5% সোল্ড করে দেয় তাহলে তাকে আমরা কি বলবো? টোকেন ডিসইনভেস্টমেন্ট। আর স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট মানে মালিকানা পরিবর্তন, মানে 50% যদি শেয়ার বিক্রি করে দেয়, যখন 50%-এর বেশি মানে মালিকানাই চেঞ্জ করে দিচ্ছে, মানে অ্যান একাডেমি ধরো 60% শেয়ার বিক্রি করে দিয়েছে অন্য কারো কাছে, ঠিক আছে? তাহলে এই যে সিনারিওটা, এটা কি হয়ে গেল? মালিকানা, অ্যান একাডেমির মালিক কিন্তু আর আমি থাকলাম না, যে 60% শেয়ার কিনে নিয়েছে সে কিন্তু মালিক হয়ে গেল। তাহলে এরকম ভাবে মালিকানা পরিবর্তনকে বলা হয় স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট। আচ্ছা, কেন? তার একটাই উদ্দেশ্য, টাকা আর্ন করা। আচ্ছা, ডিসইনভেস্টমেন্টটা জেনারেলি আমরা গভর্নমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করে থাকি। মানে গভর্নমেন্ট তো অনেকগুলো পিএসইউর ওনার, পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, তাই না? তো পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ বা পাবলিক সেক্টর ইউনিট যেগুলো, যেমন কোল ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে, যেমন পাওয়ার গ্রিড, এইগুলোর কি, এগুলো হচ্ছে তোমার গভর্নমেন্ট শেয়ার হোল্ডার। মানে গভর্নমেন্ট কোনো কোনোটার ক্ষেত্রে 100% শেয়ার হোল্ডার, কোনো কোনোটার ক্ষেত্রে 50%-এর বেশি শেয়ার হোল্ডার। এগুলো গভর্নমেন্টের কোম্পানি। তো গভর্নমেন্ট যখন কোনো কোম্পানির শেয়ার বিক্রি করছে যার ওনার গভর্নমেন্ট নিজে স্বয়ং, তখন তার সঙ্গে আমরা ডিসইনভেস্টমেন্ট টার্মটাকে জুড়ে দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা দেখো, এটা এই যে ন্যাশনাল ইনভেস্টমেন্ট ফান্ড, ন্যাশনাল ইনভেস্টমেন্ট ফান্ড যাকে আমরা বলি এনআইএফ, এই এনআইএফ হচ্ছে এমন একটা মানে সিস্টেম যেটাকে আমরা তৈরি করেছি 3rd নভেম্বর 2005-এ। আচ্ছা, এই যে গভর্নমেন্ট যে পাবলিক সেক্টর ইউনিটের শেয়ার বিক্রি করলো, তার মানে কি গভর্নমেন্টের কাছে প্রচুর টাকা আসলো, মানি এলো। সেই মানিটাও রাখবে কোথায়? সেই মানিটাই, যে এটাকে বলা হয় প্রসিডস। এর অ্যাকচুয়াল বানানটা ভুল আছে, PROCEEDS, দ্য প্রসিডস ফ্রম ডিসইনভেস্টমেন্ট। মানে এই যে প্রসিডস মানে হচ্ছে বলে না, দ্য প্রিসিডিংস ফ্রম দ্য ট্যাক্স, ট্যাক্সের থেকে যে আয়, এটা হচ্ছে ডিসইনভেস্টমেন্ট থেকে যে আয় অফ দ্য সেন্ট্রাল পাবলিক সেক্টর ইউনিট এন্টারপ্রাইজ যেগুলো রয়েছে, উইল বি চ্যানেলাইজড ইন দ্য ন্যাশনাল ইনভেস্টমেন্ট ফান্ড। মানে এই ফান্ডে গিয়ে, যেমন আমাদের কনসোলিডেটেড ফান্ড রয়েছে, পাবলিক অ্যাকাউন্ট রয়েছে, তেমনি এনআইএফ এ কি হয়, গভর্নমেন্ট বিক্রি করার পরে যে মানিটা পায় সেটা কোথায় রাখে? এনআইএফ এর মধ্যে রেখে দেয়। যেটা কত সালে তৈরি হয়? 2005-এর 3rd নভেম্বর। ঠিক আছে? আচ্ছা, এর উদ্দেশ্য কি, অবজেক্টিভ কি? একটা হতে পারে, তো এখানে হেডিং করতে পারে অবজেক্টিভ। অবজেক্টিভ কি? দেখো, অবজেক্টিভ একটা হচ্ছে টু ব্রিজ ডেফিসিট, টু ব্রিজ ডেফিসিট। ডেফিসিট কি? ডেফিসিট বা লিখতে পারো বাজেট ডেফিসিট। মানে আলটিমেটলি আমাদের যে ডেফিসিটটা হচ্ছে, আমার যে ইনকাম আর যে এক্সপেন্ডিচার,
এর মধ্যে যে গ্যাপটা নেগেটিভ হয়ে যাচ্ছে আমাদের, সেই বাজেট ডেফিসিটকে ফিল করার জন্য আমার কি করতে হচ্ছে, আমার টাকা দরকার, তো আমি তখন ডিসইনভেস্টমেন্ট করতে পারি। নেক্সট, টু ইমপ্রুভ টু ইমপ্রুভ পাবলিক ফিনান্স। টু ইমপ্রুভ পাবলিক ফিনান্স মানে আমরা পাবলিক ফিনান্সকে ইমপ্রুভ করতে পারি। মানে আমি পাবলিকের জন্য কোনো কাজ করব, ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো কাজ করব, তো সেটার জন্য আমার টাকা দরকার, আমি পাবলিকের জন্যই কাজ করার জন্য টাকা ডিসইনভেস্টমেন্টের মাধ্যমে করেছি। ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি এই যে ডিসইনভেস্টমেন্ট, এই ডিসইনভেস্টমেন্ট কিভাবে হয়? অ্যাকচুয়ালি ডিসইনভেস্টমেন্ট মানে হচ্ছে গভর্নমেন্ট সেক্টর থেকে প্রাইভেট সেক্টরের শিফটিং। মানে কিনবে কারা? মানে অ্যাকচুয়ালি তুমি ভাবো 100% শেয়ার হোল্ডিং হচ্ছে গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্ট যাকে বিক্রি করবে সে তো নিশ্চয়ই গভর্নমেন্ট নয়, সে কে? সে হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশন, কোনো প্রাইভেট সেক্টরের কাছে শিফটিং। মানে ডিউরিং ডিসইনভেস্টমেন্ট দ্য শেয়ার ইজ সোল্ড ফ্রম দ্য পাবলিক অর গভর্নমেন্ট সেক্টর টু প্রাইভেট সেক্টর। তাহলে ডিসইনভেস্টমেন্ট মানে কি? শেয়ার কার কাছে কার কাছে থেকে কার কাছে যাচ্ছে? গভর্নমেন্ট সেক্টর থেকে শেয়ার যাচ্ছে প্রাইভেট সেক্টরের কাছে। এটা হচ্ছে মেইন ফান্ডা। ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় আমাদের যে বিগেস্ট লিখে রাখো, বিগেস্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিং, কি? রেলওয়ে। বিগেস্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিং হচ্ছে রেলওয়ে। রেলওয়েটা কার? গভর্নমেন্টের। তাহলে সব থেকে বড় পাবলিক সেক্টর আন্ডারটেকিং হচ্ছে রেলওয়ে। আচ্ছা, লেখো ইন ইন্ডিয়া the public sector in India the public sector is most dominated in commercial banking. In India the public sector is most dominated in commercial banking. কারণ SBI গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং, তাই আমরা SBI কে পাবলিক সেক্টর ব্যাংক বলে থাকি। কেন? কারণ গভর্নমেন্টের শেয়ার হোল্ডিংটা রয়েছে প্রচুর SBI তে, সেই জন্য SBI তে টাকা রাখতে আমরা বেশি ভরসা পাই। তো এটা হচ্ছে তোমার মেইন ফান্ডা। আচ্ছা, নেক্সট যদি আমরা দেখে নিই, নেক্সট হচ্ছে আমাদের কিছু কমিটি যেগুলো তোমার রিলেটেড টু এই টোটাল ইন্ডাস্ট্রি। কি? যেটা বলা হচ্ছে ওমকার গোস্বামী কমিটি, যিনি ইন্ডাস্ট্রিয়াল সিকনেসের রেকমেন্ডেশন দিয়েছিলেন। আবিদ হুসাইন কমিটি, যিনি স্মল স্কেল ইন্ডাস্ট্রি রেকমেন্ডেশন দিয়েছিলেন। সুবিমাল দত্ত কমিটি, যিনি ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং পলিসির সম্পর্কে রেকমেন্ডেশন দিয়েছিলেন। হাজারি কমিটি, যেটা ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং ইজ ব্যাড এই কথাটা বলেছিলেন। MRTP কমিটি, ইনিশিয়াল ক্যাপিটাল 20 crore, যেটা তোমরা দেখেছিলে। এই MRTPর ফার্দার অ্যামেন্ডমেন্ট করে ইনিশিয়াল ক্যাপিটাল 100 crores করা হয়েছিল। পরবর্তীকালে MRTPকে অ্যাবলিশ করা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে ভিপি সিং কমিটি, যেখানে বলা হলো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 100 crore। মানে ভিপি সিং কমিটি আলটিমেটলি এই MRTP কমিটির যেটা বলা হয় যে অ্যামেন্ডমেন্ট, সেটা ভিপি সিং এর মাধ্যমে হয়েছিল, অ্যামেন্ডমেন্ট অফ MRTP, যেখানে 20 crore থেকে 100 crore করে দেওয়া হয়। তো এটা তোমার কিছু কমিটি। আরও কয়েকটা কমিটি রয়েছে, লেখো অর্জুন সেনগুপ্ত কমিটি, অর্জুন সেনগুপ্তা কমিটি, যেটাকে আমরা বলছি প্রাইভেটাইজেশন। অর্জুন সেনগুপ্তা কমিটি, সেটা হচ্ছে প্রাইভেটাইজেশন। রঙ্গরাজন কমিটি,
রঙ্গরাজন কমিটি, রঙ্গরাজন কমিটি যেটা তোমার ডিসইনভেস্টমেন্ট, যেটা ডিসইনভেস্টমেন্ট, রঙ্গরাজন কমিটি যেটা কি বলছি ডিসইনভেস্টমেন্ট। রঘুবান কমিটি, রঘুবান কমিটি, আর RAGHUBAN, রঘুবান কমিটি যেটা হচ্ছে তোমার কম্পিটিশন অ্যাক্ট, কম্পিটিশন অ্যাক্ট 2002, এটা তোমার রেকমেন্ডেশন দিয়েছিলেন কম্পিটিশন অ্যাক্টে, যেটা আমরা অলরেডি পড়েছি। আচ্ছা, কিছু অ্যাক্টস অ্যান্ড ফান্ড রয়েছে যেটা রিলেটেড টু তোমার ইন্ডাস্ট্রি। মিনিমাম ওয়েজ অ্যাক্ট যেটা আনা হয়েছিল 1948-এ, যে কোনো একজন কর্মীকে দিয়ে তুমি যদি কোনো একটা সিস্টেমে কাজ করাও এবং তার টাইমিং যদি 8 ঘন্টা থেকে 10 ঘন্টা, যেটা অ্যাজ ইউজুয়াল টাইম হয়, তো তাকে মিনিমাম এই অ্যামাউন্ট পে করতেই হবে। তুমি 8 ঘন্টা খাটিয়ে তাকে মাত্র 100 টাকা দেবে এমনটা হবে না। তো মিনিমাম ওয়েজ অ্যাক্ট এর মাধ্যমে কি করা হয়েছে, মিনিমাম একটা ওয়েজের ব্যবস্থা দেওয়া হয়েছে। তুমি যা ইচ্ছা বার্গেন করে সে খেতে পাচ্ছে না বলে তার অসহায়তার সুযোগ নেই এমনটা নয়। তাকে যদি তুমি রেগুলার বেসিসে ডে মাইনে দিয়ে কাজ করাও তাহলে মিনিমাম এই অ্যামাউন্ট দিতে হবে। এরকম একটা অ্যাক্ট তৈরি করা হয়েছিল, যেটা চেঞ্জ হয় তোমার ইকোনমির সাথে সাথে। সেটা ইনফ্লেশনের জন্য চেঞ্জ হতে পারে, ইত্যাদি ইত্যাদি কারণে হতে পারে। দেখো, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, যেটা আমরা পিএফ বলে থাকি। আচ্ছা, দুটো জিনিস হতে পারে, একটা পিপিএফ বলে থাকি যেটা পাবলিক প্রভিডেন্ট ফান্ড, একটা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড। যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড কোনটা, যেটাকে পিপিএফ বলে থাকি, এই যে যে পেনশন, পেনশন যেটা সে পুরোটাই কিন্তু তোমার পিপিএফ এর থ্রু দিয়ে রেগুলেটেড হয়। যেমন তোমাকে আমি কতগুলোর কথা বলছি, আমি এবং আমার নিজের দাদার কথা বলছি। সে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, গভর্নমেন্ট এমপ্লয়ি। তো সে কি করছে, তার যে টাকাটা সেই টাকাটা কিন্তু কোথায় জমা হচ্ছে, তার টাকাটা জমা হচ্ছে পিপিএফ এ জমা হচ্ছে। আচ্ছা, তার সুবিধা কি, সে প্রতি মাসে 10,000 টাকা করে পিপিএফ এ জমা দেয়। গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্টও তার তরফ থেকে আরো 10,000 টাকা জমা দেয়। দিয়ে গভর্নমেন্ট কিন্তু এটা তাকে দিচ্ছে, সে গভর্নমেন্ট এমপ্লয়ি বলে। মানে প্রতি মাসে তার 20,000 টাকা করে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে জমা হচ্ছে। সেই জন্য ধরো 60 বছর বয়সে গিয়ে সে অনেক টাকার একটা মানে পেনশন সে পাবে। তার মাইনে যত, তার বেসিসে সে প্রচুর টাকার একটা পেনশন পাবে। তুমি ভাবো, আমরা তো আর গভর্নমেন্ট এমপ্লয়ি নাই, তাহলে আমাদের কি অপশন, আমরাও কি করতে পারি। আমি তো কোনো কোম্পানিতেও চাকরি করি না, ফলে আমি কিন্তু গভর্নমেন্টের পিপিএফ এ টাকা জমা দিতে পারি। যেমন আমি দেই, আমি সেটাকে বলে এনপিএস, ঠিক আছে। এই এনপিএস অ্যাকাউন্ট সেম পাবলিক প্রভিডেন্ট ফান্ডের মতোই, বাট আমার ক্ষেত্রে কি হয়, আমি যে অ্যামাউন্টটা দেবো 10,000 টাকা, সেটাই জমা হবে, গভর্নমেন্ট আমাকে কোনো এক্সট্রা টাকা দেবে না। তাহলে আমি 10,000 টাকা দেবো, সেটা ধরে নাও 15% রেট অফ ইন্টারেস্টে। ইন ফিউচারে তুমি যদি 30-40 বছর কন্টিনিউয়াস পার মান্থ 10,000 টাকা করে বা পার ইয়ার 1 লাখ 1.5 লাখ টাকা করে জমা রাখতে পারো, তাহলে তোমার একটা বিরাট অ্যামাউন্ট তোমার সেভিংস হয়ে যায়। আর এই টাকাটা তুমি কখনোই 60 বছরের আগে তুলতে পারবে না। তো হতে পারে তুমি আর পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা দিচ্ছ না, বাট যা দিয়েছো সেই টাকা কোনোদিন তুমি 60 বছরের আগে তুলতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা এনপিএস, পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা এনপিএস দিয়ে এখন রিপ্লেস করা হয়েছে। পিপিএফ এ কি হয়, পুরো টাকাটা তুমি পাবে। ঠিক আছে, যেমন তুমি এনপিএস এবং পিপিএফ এর মধ্যে তারপরে একটা ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, দেখবে এই এনপিএসটা ব্যাংকের থ্রু দিয়ে করা যায়, আর এনপিএসটা গভর্নমেন্টের সাইটে গিয়ে করতে হয়। অ্যাকচুয়ালি এনপিএসটাই পেনশন, পিপিএফটাও আগে পিপিএফটা পেনশন হিসাবে করা হতো। ঠিক আছে, এখন সেটাকে এনপিএস করা হয়েছে। এনপিএস এর প্রভিশনটা কি চেঞ্জ করা হয়েছে, আগে পিপিএফ এ যত টাকা দেওয়া হচ্ছে ফুল টাকাটা 100% টাকাটা তুমি রিটার্ন পেতে, কিন্তু এখন কি করা হয়েছে না, এখন তুমি 60% টাকা পাবে। মানে এই 30 বছর ধরে বা 37 বছর ধরে তুমি যে পরিমাণ টাকা ইনভেস্ট করছো, তার তার 60% টাকা তুমি পাবে।
তার 60% টাকা তুমি পাবে, আর বাকি 40% তুমি পরিষেবা পাবে গভর্নমেন্টের কাছ থেকে। এটা এখন নতুন রুল করে দিয়েছে। 100% টাকা এখন পাবে না, এটা এনপিএস এ নতুন রুল করা হয়েছে। ঠিক আছে, সেটাও একটা বিরাট অ্যামাউন্ট হয়ে যায়। তো এরকম ভাবে তুমি পাবলিক প্রভিডেন্ট ফান্ড যেটা, তো এবার যদি কোনো কোম্পানিতে তুমি চাকরি করো, সেই কোম্পানি তোমাকে কি দেবে? এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড। পাবলিক নয়, পাবলিক মানে গভর্নমেন্ট, পাবলিকের জায়গায় হয়ে যাবে একটা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড। তার মানে এমপ্লয়ীদের জন্য যে প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করা হয়েছে, যে এই কোম্পানি থেকে তুমি যখন রিটায়ার করবে তখন তোমাকে একটা পেনশন দেওয়া হবে, সেটাকে বলে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, ইপিএফ বলা হয় এটাকে, ইপিএফ। ওটা ছিল পিপিএফ আর এটা ইপিএফ। এই পিপিএফটাকে এখন বেসিক্যালি এনপিএস দ্বারা রিপ্লেস করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, ন্যাশনাল স্মল স্কেল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন, এটা একটা তোমার সিস্টেম। স্মল স্কেল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন মানে যারা হচ্ছে তোমার অ্যাপেক্স অর্গানাইজেশন স্মল স্কেল সেক্টর কে রেগুলেট করার, সেটা তৈরি করা হয় 1955-এ। ন্যাশনাল কমিশন ফর লেবার, লেবারদের জন্য যে ন্যাশনাল কমিশন তৈরি করা হয়েছে, লেবারদের সমস্ত প্রবলেমস বা যদি কিছু থেকে থাকে সেইগুলোর সলভ কে করছে? এই ন্যাশনাল কমিশন ফর লেবার। এনইএফ যদি বলা হয়, ন্যাশনাল লিকুইডিটি ফান্ড, 1987-এ তৈরি করা হয়। আর স্মল স্কেল ডেভেলপমেন্ট ফান্ড, স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফান্ড, তোমার 1996-এ। স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফান্ড, স্মল ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য যে ফান্ড দেওয়া হয় যে সিস্টেম থেকে, সেটাই হচ্ছে তোমার স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফান্ড। এবং ন্যাশনাল ইনভেস্টমেন্ট ফান্ড, যেটা এনআইএফ, আমরা একটু আগেই দেখলাম 2005-এ, যেটাকে আমরা তৈরি করেছিলাম কিসের জন্য? ডিসইনভেস্টমেন্টের টাকাটাকে চ্যানেলাইজ করার জন্য আমরা এই ফান্ডটা তৈরি করি। ক্লিয়ার? আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে রয়েছে, যেমন বলা হচ্ছে হোয়াট ইজ সানরাইজিং ইন্ডাস্ট্রি। আচ্ছা, সানরাইজিং ইন্ডাস্ট্রি মানে কি? দেখো দেখো সানরাইজ করছে, যখন সানরাইজ করছে তার মানে কি সানের কি এখন তাপ খুব বেশি আছে? যখন একটা সূর্যোদয় হয় তখন কি তোমার সানের কি খুব পাওয়ার থাকে? না, তখন কিন্তু সানের খুব পাওয়ার থাকে না। কিন্তু সানটা যখন সূর্য উদয় হয়ে যাওয়ার পরে ফুল ফোর্সে তাপ দেওয়া শুরু করে, তখন কিন্তু তার পাওয়ার যথেষ্ট, খুব বেশি। মানে এখনো যে ইন্ডাস্ট্রিগুলো এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারেনি, বাট ফিউচারে যারাই মানে ভবিষ্যৎ ধরে রেখেছে, যারা এমপ্লয়মেন্ট জেনারেট করবে ভবিষ্যতে, যে ইন্ডাস্ট্রিগুলো, তাদের বলা হয় সানরাইজিং ইন্ডাস্ট্রি। যেমন আইটি সেক্টর, কিছু আর কিছুদিন পরে আইটি সেক্টরই রুল করবে, বা ইভেন এখনই শুরু করে দিয়েছে। বায়োটেকনোলজি আর টেলিকমিউনিকেশন অলরেডি এরা শুরু করে দিয়েছে, এরা সানরাইজ থেকে উদয় ঘটে গেছে এখন। দেখো আইটি সেক্টর কি পরিমাণ এখন, ম্যাক্সিমাম সার্ভিস সেক্টর মানে আইটি সেক্টর, ম্যাক্সিমাম মানুষ এখন এমপ্লয়মেন্ট কিন্তু আইটি সেক্টরেই করছে। নেক্সট দেখো বেসিক ইন্ডাস্ট্রি। এই বেসিক ইন্ডাস্ট্রি মানে কি? দেখো বলছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এক্সপোর্ট অল ইটস প্রোডাকশন, মানে এটা এমনই একটা মানে সেক্টর যার থেকে সমস্ত প্রোডাকশন, যা প্রোডাক্ট হয়, সমস্ত প্রোডাক্ট কি হয়? সমস্ত প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়। বেসিক ইন্ডাস্ট্রি যেগুলো, সেগুলোর যে ইন্ডাস্ট্রিগুলো তার মধ্যে পড়ছে, যেমন আমরা পড়েছিলাম, বা তোমাদের পড়িয়েছি কিনা আমি জানি না, হয়তো পড়িয়েছিলাম, স্পেশাল ইকোনমিক জোন। না, তোমাদের এখনো হয়নি, লাস্ট চ্যাপ্টারে আছে স্পেশাল ইকোনমিক জোন। সেখানে যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলো সবটাই বেসিক ইন্ডাস্ট্রির থ্রু দিয়ে হচ্ছে। তো এখান থেকে সমস্ত প্রোডাক্ট কী করা হচ্ছে? এক্সপোর্ট করা হয়। আচ্ছা, কোর ইন্ডাস্ট্রি মানে হচ্ছে আমাদের ইকোনমিতে যে ইন্ডাস্ট্রিগুলো টোটাল ইকোনমিটাকে ধরে রেখেছে। আমাদের টোটাল কতগুলো কোর ইন্ডাস্ট্রি রয়েছে? টোটাল 8টা কোর ইন্ডাস্ট্রি রয়েছে। মানে
যেটা না হলে ইন্ডাস্ট্রি চলবে না, যে 8টা কোর ইন্ডাস্ট্রি না হলে চলবে না। আমি লিখিয়ে দেবো ইম্পর্টেন্ট ইনফরমেশনে গিয়ে 8 কোর ইন্ডাস্ট্রি কার তোমার ইভেন কার তোমার প্রায়োরিটি বেশি, সেটা আমরা ওয়েটেজের বেসিসে লিখিয়ে দেবো ওখানে। যেমন আয়রন স্টিল কোম্পানি, যেমন পেট্রোলিয়াম, ইলেকট্রিসিটি, কোল, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, সিমেন্ট, ফার্টিলাইজার, এইগুলো সবটাই তোমার কোর ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। আচ্ছা, টেক্সটাইল ইন্ডাস্ট্রি কাকে বলছি? দেখো, টেক্সটাইল ইন্ডাস্ট্রি হচ্ছে 10% ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন, 5% জিডিপি আর্নিং, 13% কান্ট্রিজ এক্সপোর্ট আর্নিং, অ্যান্ড সেকেন্ড এমপ্লয়মেন্ট জেনারেশন। দেখো, এগ্রিকালচারের পরে সব থেকে বেশি এমপ্লয়মেন্ট জেনারেট করছে কে? এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আমাদের যত ম্যানুফ্যাকচার হচ্ছে, যত প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হচ্ছে, যত প্রোডাক্ট, তার 10% টেক্সটাইল ইন্ডাস্ট্রি প্রোডাক্ট করছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি প্রোডাকশন করছে। তুমি ভাবো, আমরা যখন আমাদের এমন কোনো সময় নেই 24/7 আমরা টেক্সটাইলের সঙ্গে যুক্ত নই। তুমি এমন একটা সময় রয়েছে যখন তোমার মোবাইল ফোন তোমার হাতে থাকবে না, যখন তুমি ঘুমাচ্ছ, পড়াশোনা করছো, তখন তোমার মোবাইল ফোন কাছে থাকবে না। বাট এমন কোনো সময় আছে যখন তোমার টেক্সটাইল তোমার সাথে নেই? সর্বদাই তুমি বিছানায় শুয়ে থাকলেও তুমি টেক্সটাইলের উপরে শুয়ে রয়েছো, আর নিজে জামা কাপড় তো সবসময় আমরা পরে রয়েছি। তার মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি 10% ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন তৈরি করছে। যত জিডিপি আর্নিং হচ্ছে তার 5% জিডিপি আর্নিং ফ্রম টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আর যত তোমার এক্সপোর্ট করা হচ্ছে ফরেন কান্ট্রিতে, 100 টাকার মধ্যে 13 টাকা শুধুমাত্র টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে আমরা পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, পরীক্ষায় কোশ্চেন দেবে তোমাকে হোয়াট ইজ ভিআরএস। প্রথমত পরীক্ষায় কোশ্চেন দিয়েছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ভিআরএস, অ্যান্সার ভলেন্টারি রিটায়ারমেন্ট স্কিম, যাকে আমরা এক্সিট পলিসিও বলতে পারি, যাকে আমরা গোল্ডেন হ্যান্ডশেক পলিসিও বলে থাকি। আচ্ছা, গোল্ডেন হ্যান্ডশেক পলিসি মানে কি? গোল্ডেন হ্যান্ডশেক পলিসি মানে হচ্ছে তোমার সঙ্গে আমি হ্যান্ডশেক করলাম, বললাম বাদ, আর কালকে থেকে আর আমার কাছে তোমার কোনো কাজ নেই। দ্যাট মিনস টাকা দিয়ে কর্মী ছাড়াই, বাংলায় লিখে দিয়েছি আমি, যেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল 1991-এ। 1991-তে আমরা এই সিস্টেমটা নিয়ে এসেছিলাম। দেখো, এটা ভলেন্টারি রিটায়ারমেন্ট স্কিম তুমি বলতে পারো। মানে এটা অনেকটা একই রকম সবগুলোই। এক হতে পারে তুমি ভিআরএস নিচ্ছ, আর এক হতে পারে আর এক হতে পারে আর এক হতে পারে যে তোমাকে কোম্পানি থেকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে, এক্সিট পলিসি। একই রকম, মানে দিনের শেষে তুমি অবসরে যাচ্ছ, সেটা কোম্পানি ছাড়িয়ে দিক বা তুমি নিজে ছেড়ে দাও, দুটো জিনিসটা একই রকম। দেখো, প্রথমত হচ্ছে ভিআরএস তুমি নিতে গেলে তোমার কিছু ক্রাইটেরিয়া লাগে, সেটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করছে। তুমি গভর্নমেন্ট সেক্টরের হয়েও তুমি ভিআরএস নিতে পারো। যেমন তুমি ধরো কোনো একটা কোম্পানিতে চাকরি করো, যে কোনো একটা কোম্পানি, সাপোজ সেটা কোম্পানি এ। এবার হতে পারে এই কোম্পানির এর রিমডিফিকেশন হয়েছে, তো রিমডিফিকেশন হয়েছে মানে নতুন নতুন টেকনোলজি ইন্ট্রোডিউস করা হয়েছে, টেকনোলজি। তো কোম্পানি এর যা এমপ্লয়ি ছিল, যারা টেকনোলজি সম্পর্কে অতটা আপগ্রেডেড নয়, ধরো 30% এমপ্লয়ি টেকনোলজি সম্পর্কে আপগ্রেডেড নয়, তো এই নতুন সিস্টেমের সঙ্গে তারা কি করে এখন অ্যাডজাস্ট করবে? তো এই কোম্পানি সেই সমস্ত মেম্বারকে বা সেই সমস্ত সদস্যকে ভিআরএস দিয়ে বাতিল করতে পারে যে সমস্ত এমপ্লয়ির তোমার মিনিমাম 15 বছর চাকরি হয়েছে ওই কোম্পানিতে। এরকম একটা রুল রয়েছে, 15 বছরই এমনটা নয়, প্রত্যেকটা সিস্টেমের একটা রুল আছে যে মিনিমাম 15 বছর তার ওই কোম্পানিতে চাকরি করতে হবে। আমি একটা জাস্ট আরবিট্রারি এটা নিলাম, বা মিনিমাম 20 বছর তোমার ওই কোম্পানিতে সে চাকরি করছে, তবে তার কাছে দুটো অথেন্টিসিটি রয়েছে। এক, আমি নিজে ছেড়ে দিচ্ছি,
কোম্পানি তোমাকে ছাড়িয়ে দিতে পারে। 1 বছর চাকরি পেয়েছো, তোমাকে কোম্পানি ছাড়িয়ে দিতে পারবে না। কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। আর কেন 1 বছরের মধ্যে রিমডিফিকেশন হয়েও যায় না যে 30টা এমপ্লয়িকে ছাড়িয়ে দিতে হবে, তাই না? রিমডিফিকেশন হয় অনেক দিন ধরে। তো 15 থেকে 20 বছর এরকম একটা গন্ডি থাকে যে মিনিমাম তুমি চাকরি করলে তুমি ভিআরএস নিতে পারো বা তুমি পেনশন পেতে পারো। যেমন আমার দাদা প্রায়ই বলে যে এত টাকা ইনকাম করে কি হবে জীবনে, যদি শেষমেশ ফ্যামিলিকেই টাইম না দিতে পারলাম। ধরো ওর যা এখন এজ, ও বলে আমার যখন 45 ইয়ার্স হবে তখন আমি, জানি না ও করবে কিনা, বাট ও বলে তখন আমি এই সমস্ত কিছু ছেড়ে দেবো, রেলের চাকরি টাকরি করবো না। কেন? কারণ একটা সময় থাকে যে সময়ের পরে আমার ফ্যামিলিকে টাইম দেওয়ার সময় চলে আসে। সেই যদি আমি 60 বছর বয়সে গিয়ে ছাড়ি তখন আমি না ফ্যামিলির জন্য কোনো প্রোডাক্টিভ কাজ করতে পারবো, না আমার বাচ্চার জন্য 100% আমি অ্যাটেনশন দিতে পারবো। তো ও ওই ভিআরএস এর কথা প্রায়ই বলে। কেন? ও এই ধরো 45 বছর বয়স যদি হয় তাহলে ও তোমার কি হবে, তোমার 20 বছর মিনিমাম চাকরি ওর হয়ে যাবে। ঠিক আছে? মানে ধরো ও মনে হয় 25, সে মনে হয় চাকরি পায় বা ওরকম কোনো একটা ব্যাপার আছে, বা এরম 22 বা 25-এই মনে হয় পায়, বা তার একটু পরে এরকম কোনো একটা ব্যাপার আছে। আমাকে ক্যালকুলেশন করেছিল, বলেছিল 45 বছর বয়স হলে আমি ভিআরএস নেব। কেন? 45 বছর পরে তিনি অফিসিয়ালি রেলওয়ে অথরিটিকে জানাবে আমি আর আপনাদের কাছে, আমি আমার পোস্টটাকে ভ্যাকেন্ট করছি, রেজিগনেশন দিচ্ছি। কেন? আমি আম, আমার এনপিএস এর টাকা 60 বছর বয়সে গিয়েই তুলবো। ভালো করে বুঝবে, এরমটা নয় যে আমি এখন থেকেই, এই যে 20 বছর ধরে আমি যে আপনার এখানে চাকরি করেছি তাতে যে টাকা আমার জমা হয়েছে সেই টাকা 60 বছর বয়সে যা পাবো আমি তাই নেব। যদি আমি কোনো কারণে 44 বছর বয়সে ছেড়ে দিই তাহলে আমি কোনো এনপিএস এর টাকা পাবো না। কেন? আমি ভিআরএস নেওয়ার মতো জায়গায় গেলাম না। মিনিমাম 20 বছর চাকরি করার পরে আমি এনপিএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবো, তাও আমি আরো 15 বছর পরে গিয়ে এনপিএস এর টাকা পাবো, কারণ 60 বছর মিনিমাম তোমাকে ধরে রাখতে হবে। এবং এতে কি হবে, এতেও 20 বছরে কিছু টাকা সঞ্চয় করেছে এবং রেলওয়ে অথরিটি তাকে আরো কিছু টাকা দেবে। টাকা দিয়ে আলটিমেটলি সে সিস্টেম থেকে অ্যালুপ হয়ে যাবে বা ছেড়ে দেবে। এই হচ্ছে তোমার ভিআরএস। আর একটা জিনিস হতে পারে যে কোম্পানি ওই এমপ্লয়িকে বলছে দেখুন আপনি আমাদের এখানে 15 থেকে 20 বছর চাকরি করেছেন, আপনাকে আমি কি করে তাড়িয়ে দেই। বাট দেখুন আমাদের এখন টেকনোলজি এতটা বেড়ে গেছে যে আপনি হয়তো এই টেকনোলজির সঙ্গে নিজে আপগ্রেড করে পারছেন না, তো এই নিন আপনাকে আমরা 5 লাখ টাকা দিচ্ছি, আপনার তো 20 বছর হয়ে গেছে, আপনি মোটামুটি এটা নিয়ে আম, চাকরিটা ছেড়ে দিন। এটাকে বলা হয় ভিআরএস বা এক্সিট পলিসি, হ্যান্ডশেক করে বিদায়। তাই এর নাম গোল্ডেন হ্যান্ডশেক স্কিম। বোঝা গেল? এটা হচ্ছে তোমার, তাহলে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে ভিআরএস সিস্টেম কার সঙ্গে যুক্ত। তো অ্যান্সার কি হবে? ভিআরএস সিস্টেম তোমার ইন্ডাস্ট্রিয়াল পলিসি বা তুমি বলতে পারো এক্সিট রুল বা যা খুশি এটা সঙ্গে যুক্ত। সেটা ডিপেন্ড করছে তোমার অপশান দেখে তোমাকে চুজ করতে হবে। আচ্ছা কিছু ইনফরমেশন লিখে রাখো তো, এক্সট্রা ইনফরমেশন লেখো, কিছু এক্সট্রা ইনফো বা ইনফরমেশন বলে হেডিং করো। নাম্বার 1 লেখো ফ্রম 1991, comma from 1991 the policy of the policy of the policy of globalization, liberalization, policy of globalization, liberalization, and privatization যাকে আমরা বলি এলপিজি has been followed, has been followed.
আচ্ছা আর একটা পয়েন্ট লেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া government of India has started government of India has started selling share government of India has started selling share of selected PSU from 1992, মানে 1992 পর থেকে কিন্তু গভর্নমেন্ট তার সিলেক্টেড কিছু পিএসইউর শেয়ার বিক্রি করা শুরু করে 1992 থেকে। আচ্ছা নেক্সট পয়েন্ট, ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং, ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং was finally abolished. Industrial licensing was finally abolished in 1991 new industrial policy. New industrial policy. Next point লেখো, the process of radical economic reform, radical economic reform, the process of radical economic reform, এটা আমরা পরে আরো পড়াবো, বা ওই যখন লাস্টে ইকোনমিক রিফর্মটা পড়াবো লাস্ট চ্যাপ্টারে। স্টার্টেড ইন 1991, সেম তুমি এটাকে বলতে পারো যে এই যে তোমার নিউ ইকোনমিক রিফর্ম যেটা বা রেডিক্যাল ইকোনমিক রিফর্ম, সেটা নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসির সঙ্গেও তুমি লিঙ্ক করতে পারো। তুমি ইকোনমিক রিফর্মের ফার্স্ট ফেজ হিসাবে এটাকে ইন্ডিকেট করতে পারো, একই ব্যাপার, ঠিক আছে। আচ্ছা লেখো, পাবলিক সেক্টর ইউনিট, পাবলিক সেক্টর ইউনিট, পাবলিক সেক্টর ইউনিট ব্র্যাকেটে mostly performs with no profit no loss. Public sector unit mostly perform with no profit no loss. No profit no loss এর উপরে ভিত্তি করে কাজ করে। নেক্সট একটা পয়েন্ট লেখো, ফ্রেইট ইকুয়ালাইজেশন পলিসি, ফ্রেইট ইকুয়ালাইজেশন, EQUALIZATION, ফ্রেইট ইকুয়ালাইজেশন পলিসি, ফ্রেইট ইকুয়ালাইজেশন পলিসি, এটা সম্পর্কে আমরা একটু লিখছি, লেখো ফ্রেইট ইকুয়ালাইজেশন পলিসি FEP was adopted by government of India to facilitate the equal growth of industry, to facilitate the equal growth of industry, equal growth of industry all over the India, all over the India. The freight equalization policy was adopted by government of India to facilitate the equal growth of industry all over the India. Indiaর all over the Indiaতে equal economic growth বা equal industrial growth এর জন্য যে পলিসিটা নিয়ে আসা হয় তাকে বলা হয় ফ্রেইট ইকুয়ালাইজেশন পলিসি। লেখো দিস meant এর মানে a factory could be set up
A factory could be set up anywhere in India. A factory could be set up in anywhere in India, and the transportation and the transportation of minerals would be subsidized by the central government. This means the factory could be set up anywhere in India, and the transportation of the minerals would be subsidized by the central government. আচ্ছা, পরে বুঝিয়ে দিচ্ছি, একটু লিখে নাও। The sufferers of this policy the sufferer of this policy were the states of West Bengal, Bihar, Jharkhand, Madhya Pradesh, Odisha। মানে যে পলিসিটার সুযোগ কারা নিতে পারেনি, এই পলিসিটার সুযোগ এই স্টেটগুলো নিতে পারেনি, সাফার করেছে। তাহলে কি these states lost their competitive advantage. These states lost their competitive advantage of holding the minerals as the factories could not be set up anywhere in India। কি বলা হয়েছে? These states lost their competitive advantage of holding the minerals as the factories could not be set up anywhere in India। তোমার দেখো, প্রথমত আমাকে বুঝতে হবে ফ্রেইট ইকুয়ালাইজেশন পলিসি। পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল ডব্লিউবিসিএস মেন্সে যে ফ্রেইট ইকুয়ালাইজেশন পলিসির সাফারার কারা, তো অপশন ছিল ওয়েস্ট বেঙ্গল। তো এটা ডব্লিউবিসিএস এর কোশ্চেন, ডব্লিউবিসিএস মেন্স। বাট আমাদের এখানেই আমরা পড়ছি ফ্রেইট ইকুয়ালাইজেশন পলিসি, যেখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট এই ফ্রেইট ইকুয়ালাইজেশন পলিসিটাকে কেন নিয়ে এসেছিল? ইকুয়াল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অল ওভার দ্য ইন্ডিয়ার অল ওভার দ্য পার্টে যেন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা সেম হয়, তার জন্য যে পলিসিটা অ্যাডপ্ট করা হয়েছিল সেটাকে বলা হয় ফ্রেইট ইকুয়ালাইজেশন পলিসি। আচ্ছা, এই ফ্রেইট ইকুয়ালাইজেশন পলিসির মানে হচ্ছে যে আমার দেশের যেখানেই, আমার অল ওভার দ্য ইন্ডিয়ার যেখানেই কোনো পলিসি, যেখানেই কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপড হোক না কেন, সেটা হতে পারে যে কোনো জায়গায় ইন্ডাস্ট্রি যদি তৈরি করার অ্যাম্বিয়েন্স থাকে তো তৈরি হতে পারে। দ্যাট মিনস কি বলছে, দ্য ফ্যাক্টরি কুড বি সেট আপ এনিহোয়ার ইন ইন্ডিয়া, নট স্পেসিফাইড, অ্যান্ড দ্য ট্রান্সপোর্টেশন অফ দ্য মিনারেলস উড বি। এবার তুমি যদি ভাবো যে মিনারেল আমি করব, তো মিনারেল ফিল্ডের পাশে করলে আমার সুবিধা হয়, কিন্তু এরমটা নয়। গভর্নমেন্ট বলছে যে যদি ট্রান্সপোর্টেশন কস্ট যেটা লাগবে আমি তোমাকে সেটা সাবসিডি দিয়ে দেবো। বুঝতে পেরেছো? মানে তুমি ফ্যাক্টরি বানাও, তুমি ফ্যাক্টরির অ্যাম্বিয়েন্স পাচ্ছ না বলে ফ্যাক্টরি তৈরি করা যাবে না, এরমটা নয়। তুমি যে কোনো জায়গায় বানাও, অল ওভার দ্য ইন্ডিয়ার যে কোনো জায়গায় তুমি ফ্যাক্টরি তৈরি করো। তুমি মিনারেল নিয়ে চিন্তা করার কিছু নেই, মিনারেল তুমি কালেক্ট করো, তোমার র মেটেরিয়ালস কালেক্ট করো, র মেটেরিয়ালস পৌঁছে দেওয়ার সাবসিডি আমি দিয়ে দেবো। বোঝা গেল? এটা হচ্ছে মেইনলি তোমার ফ্রেইট ইকুয়ালাইজেশন পলিসির মানে মেইনলি উদ্দেশ্য। এবার দেখো
ম্যাক্সিমাম কোন স্টেটগুলো সাফার করেছে এখানে? ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা। তুমি যদি খুব ভালো করে খেয়াল করো তাহলে এই যে স্টেটগুলো কিন্তু তোমার লো মানে পুয়ার স্টেট তুমি বলতে পারো। কেন পুয়ার স্টেট? কারণ ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড এগুলো অতটা উন্নত স্টেট নয়, যেটা দিল্লি, কেরালা, তোমার হরিয়ানার মতো স্টেট কিন্তু নয়। তো এতে কি হচ্ছে, এদের প্রবলেম কি হচ্ছিল, তারা কম্পিটিশনে হেরে যাচ্ছিল। কেন? মেইনলি দেখো, দিস স্টেট লস দেয়ার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অফ হোল্ডিং দ্য মিনারেলস অ্যাজ দ্য ফ্যাক্টরিজ কুড নট বি সেট আপ এনিহোয়ার ইন ইন্ডিয়া। মানে ব্যাপারটা হচ্ছে যে এরা মানে সবকিছু ঠিক আছে, বাট এরা কিন্তু ওই র মেটেরিয়ালসটা হোল্ড করতে পারছিল না। আমরা যে ট্রান্সপোর্টেশন কস্ট গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, ভেরি গুড। আরে ভাই, আমি র মেটেরিয়ালটা ধরে তো রাখবো, তারপর থেকে ট্রান্সপোর্ট করব। তো এই র মেটেরিয়াল ধরে রাখার জায়গায় তারা খুব ফেসে যাচ্ছিল। কেন? আমরা দেখো এই জায়গাগুলো খুব ভালো করে জানি যে ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, ওড়িশা এগুলো কিন্তু মিনারেলসের জন্য প্রচুর ফেমাস, প্রচুর ফেমাস। সেই জন্য এদের প্রচুর মিনারেল রিসোর্স রয়েছিল, কিন্তু সেই তুলনায় এরা এটাকে রিজার্ভ করতে পারছিল না, যেটাকে নিয়ে যাওয়ার গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, বাট নিয়ে যাওয়াটা খুব হেক্টিক হয়ে যাচ্ছিল তাদের পক্ষে। এটা হচ্ছে ফ্রেট ইকুয়ালাইজেশন পলিসি, যেটা গভর্নমেন্ট 1952 তে চালু করে। আচ্ছা, নেক্সট লেখো ক্যাপিটাল গুড, লেখো ক্যাপিটাল গুড ইন্ডাস্ট্রিজ, capital goods industries has shown highest rate of growth since the 1980s। ঠিক আছে, দেখো কি বলছে, ক্যাপিটাল গুড ইন্ডাস্ট্রিজ এরা কি হচ্ছে, এটা হাইয়েস্ট রেট অফ গ্রোথ দেখিয়েছে, হাইয়েস্ট রেট অফ গ্রোথ 1980s থেকে। তাহলে কারা ক্যাপিটাল গুড ইন্ডাস্ট্রিজ? দেখো, যারা ক্যাপিটাল গুডস তৈরি করে, যে ইন্ডাস্ট্রিগুলো, যেমন হতে পারে ট্রাক্টর তৈরি করছে, হতে পারে তোমার বড় বড় মেশিন টুলস তৈরি করছে, জেরক্স মেশিন তৈরি করছে, বড় বড় ইকুইপমেন্ট, পাওয়ার প্ল্যান্টের ইকুইপমেন্ট, ঠিক আছে, প্যাকেজিং তোমার মেশিনারিজ, টেক্সটাইল মেশিনারিজ, ইলেকট্রিক ইকুইপমেন্ট, তাদেরকে আমরা বলে থাকি ক্যাপিটাল গুড ইন্ডাস্ট্রিজ। এদের গ্রোথ সব থেকে বেশি হয়েছে। কেন? জানি না তোমাদের আমি এই কথাগুলো বলেছি কিনা ইকোনমিক্স পড়ানোর সময়। আজকে আমরা মোদিজিকে গালাগাল দিচ্ছি, আমরা মোদিজিকে হিটলারের সঙ্গে তুলনা করছি, বাট সত্যি কথা বলতে তুমি যদি আজকে দেখো, ইন্ডাস্ট্রির চ্যাপ্টার পড়াচ্ছি আর ইন্ডাস্ট্রির চ্যাপ্টার পড়াতে গিয়ে মোদিজির কথা বলা হবে না, এটা অন্যায়। একটা জিনিস খুব, তুমি যদি আজকে দেখো ইন্ডাস্ট্রিয়াল এভিলিউশনটা যদি আমাদের কাছে দেখো, আমি তোমায় সাল টাল এইসব কিছু বলতে পারো না, বাট আইডিয়াটা দিতে পারছি। সেটা হচ্ছে, দেখো একটা সময় অবধি, মানে 1991 এই সময় অবধি ইন্ডিয়া এবং চায়না, খুব ভালো করে খেয়াল করবে, ইন্ডিয়া এবং চায়না তার গ্রোথ, ইন্ডাস্ট্রিয়াল না, ইকোনমিক গ্রোথ সেম ছিল। মেবি 5.4 এরম কাছাকাছি ট্রিলিয়ন ডলার ছিল ইকোনমিক গ্রোথ 1991 এর দিকে। তুমি ভাবো, সেই সময় ইন্ডিয়া এবং চায়না দুজনই ছিল, বা দুটো দেশই ছিল এগ্রিকালচার বেসড, প্রাইমারি সেক্টর বেসড, ইন্ডিয়া এবং চায়না। প্রবলেমটা কি হচ্ছে, এরপরে চায়না, দেখো একটা দেশ আন্ডার ডেভেলপ থেকে ডেভেলপিং হয়ে ডেভেলপড নেশনে যায়। কি বললাম? আন্ডার ডেভেলপ থেকে ডেভেলপিং হয়ে ডেভেলপড নেশনে যায়। কোনো একটা স্টেট যদি আন্ডার ডেভেলপ থেকে ডিরেক্টলি ডেভেলপ নেশনে যায়, তাহলে কি হবে? তার জেনারেশন গ্যাপ হবে না? তুমি ভাবো, কোনো একজনের কেউ একজন ধরো কৃষক, সে পড়াশোনা জানেই না, তার ছেলে আইএএস
এটা খুব কম সময় দেখা যায়। কেন? তার কারণ হচ্ছে তার মাঝে একটা জেনারেশন থাকবেই যে অর্ধশিক্ষিত, সে ক্লাস 12 বা তোমার কোম্পানিতে চাকরি করে, তার ছেলে আইএএস। তো একবারে কৃষকের ছেলে ডব্লিউবিসিএস এর অনেক রিপোর্ট আমার কাছে রয়েছে বা আমরা পাচ্ছি। বাট কি হচ্ছে না, এরা পুরো একটা জেনারেশন গ্যাপ করে দিয়েছে। পুরো ইভেন তুমি যদি আমার পরিবারে দেখো, আমার বাবাও পুরো একটা জেনারেশন গ্যাপ করে দিয়েছে। আমার বাবা তো, আমি কেন অত দূরে যাচ্ছি, আমার বাবারা যে কয় ভাই বা যারা ছিল, তারা এখনো কিন্তু কেউই শিক্ষিত নয়। একমাত্র বাবা একটা কলেজের প্রফেসর, মানে তিনি, তার যে ছেলেরা, মানে তার ভাইদের যে ছেলেরা, তারা এখন কি, তারা হয়তো কেউ মাধ্যমিক পাস, কেউ হয়তো মাধ্যমিক পাস করতে পারেনি, অথচ আমরা দেখো আজকে ডব্লিউবিসিএস, আইএএস এইগুলো স্বপ্ন দেখি। তাহলে বাবার জেনারেশনের পরে একটা জেনারেশন হওয়ার কথা ছিল, তার ছেলেরা হওয়া উচিত ছিল আমাদের। বুঝতে পারছো জিনিসটা? এটাকে বলে জেনারেশন গ্যাপ, যেটা একমাত্র বাবার দূরদর্শী চিন্তা ভাবনার জন্যই সম্ভব হয়েছে আমাদের পরিবারে। নাহলে আমরাও আজকে কিন্তু বেশি দূর অবধি পড়াশোনা করতে পারতাম না, যে জায়গা থেকে আমরা উঠে এসেছি। এবং এই কথাগুলো বলতে আমার দুঃখ নেই কখনো, যেটা সত্যি, যেটা সত্যি। আচ্ছা, একটা জিনিস দেখো তাহলে, ইন্ডিয়া এবং চায়না, $5.4 ট্রিলিয়ন, এই দুজনই কিন্তু সেম ইকোনমিক গ্রোথ। চায়না কি করলো, এগ্রিকালচার থেকে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট শুরু করলো, ইন্ডাস্ট্রি। আর কংগ্রেস এসে পাকামো করে কি করে দিল, সার্ভিস সেক্টর ডেভেলপমেন্ট শুরু করে দিল। এইটাই হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় ভুল, যে এগ্রিকালচার থেকে ডিরেক্টলি সার্ভিসে চলে গেল, মাঝে জেনারেশন গ্যাপ। একে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জেনারেশন গ্যাপ। মানে আমি যদি আন্ডার ডেভেলপ থেকে ডিরেক্টলি, মানে আমি জমিতে কাজ করা থেকে ডিরেক্টলি স্যুট বুট প্যান্ট পরা শুরু করি, তাহলে আমাকে দেখতে একটা কেমন লাগবে না? তো আমরা সার্ভিস সেক্টর করা শুরু করেছি। এবার সার্ভিস সেক্টরের জন্য তো আমার নলেজেবল পার্সন দরকার। তো দেখো, সার্ভিস সেক্টর খুব ভালো করে বুঝবে, সার্ভিস সেক্টর তৈরি হয়েছে, বাট আমার কাছে নলেজ বা সেই নলেজেবল পার্সন আমার কাছে নেই। কেন? কারণ সবই তো এগ্রিকালচার, সবই তো এগ্রিকালচার ফ্যামিলি, হুট করে সব আইএস হয়ে যাবে না। ফলে তাদের যারা সন্তানরা, তারা সার্ভিসের জন্য কিন্তু উপযুক্ত নয়, তারা সবাই ইন্ডাস্ট্রির জন্য উপযুক্ত। কেন? আজকে কোনো একজন কৃষক, সে কি চাইবে, ভাই তুই প্লিজ আর কৃষিকাজ করিস না, তুই অ্যাটলিস্ট একটা ইন্ডাস্ট্রিতে চাকরি কর। যে ইন্ডাস্ট্রি, সে তার ছেলেকে বলবে, তুই আর ইন্ডাস্ট্রিতে আসিস না, বহুত কাজ, তুই অ্যাটলিস্ট একটা কোম্পানির আইটি সেক্টরে কাজ কর। যে আইটি সেক্টর করে, সে তার ছেলেকে কি বলবে, তুই আইটি সেক্টর আসিস না, তুই অ্যাটলিস্ট সরকারি চাকরি কর। এরকম ভাবে তো জেনারেশনটা এগোয় নাকি? তো তুমি যদি দেখো, তাহলে দেখা যাচ্ছে এখানে সার্ভিস সেক্টরের জন্য আমার কোনো পাবলিক নেই। তো দেখো, সার্ভিস সেক্টর গ্রোথ হয়ে গেছে, অথচ সেখানে তার জন্য আমার দেশে সুইটেবল পার্সন নেই। এবং যারা একটু শিক্ষা পাচ্ছে, তাদের আমরা মাইনে দিচ্ছি না। কেন? তার কারণ হচ্ছে আমার তো ঘাটতি রয়েছে না, এখানে কিছুই নেই, না গ্রোথ হচ্ছে, তাকে মাইনে দেবো কি করে? সেই জন্য ব্রেন ড্রেন শুরু হলো। সেই জন্য ইন্ডিয়ার যারা একটু পড়াশোনা শিখছে, তারা ইন্ডিয়াতে আর চাকরি করতে চাইছে না, চলে যাচ্ছে কোথায়, ফরেনে। ব্রেন ড্রেন। এই জিনিসটা 2014-এ মোদিজি প্রথম এটাকে বুঝতে পারলেন, যে আমাদের একটা বিরাট বড় জেনারেশন গ্যাপ হয়েছে। আচ্ছা, তুমি যতই গালাগাল করো না কেন মোদিজিকে, হয়তো আমরাও করছি, সবাই করছি, বাট মোদিজি এসে 2014 সালে বুঝতে পারলো যে মহা বড় ভুল হয়ে গেছে। যে জিনিসটা চায়না 1992-তে শুরু করেছে, সেটা আমরা শুরু করলাম 2014-এ। 2014-এ। সেই জন্য মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, হাজারো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, স্টার্ট আপ কোম্পানি, তুমি হিসাব করে দেখো, ইন্ডিয়ার স্টার্ট আপ কোম্পানি এরম ভাবে গ্রোথ করছিল 2014-এর পর থেকে। স্টার্ট আপ কোম্পানি এরম ভাবে গ্রোথ করা শুরু করেছে। কেন? কারণ ইন্ডিয়া সার্ভিস সেক্টরকে ক্যান্সেল করে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে ফোকাস করেছে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে ফোকাস করেছে। এইটা মোদিজি জেনারেশন গ্যাপটা ধরতে পেরেছে বলে এবার তুমি দেখো 2014 সাল থেকে 2021 সাল অব্দি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা দেখো তুমি শুধু। কেন? মোদিজি ধরতে পেরেছে বলে। এবং তুমি ভাবতে পারবে না যে ইন্ডিয়ান ইকোনমি কোথায় পৌঁছাতে চলেছে
মানে ধরে নেওয়া যাচ্ছে যে সামনের 30 বছরে এখন আমাদের নিফটি কত, 18,000 বা 17,000 সামথিং, 17,500। বলা হচ্ছে বিগত সামনে 30 বছরের মধ্যে নিফটি 1.5 লাখে পৌঁছে যাবে। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এত বেশি হবে। তুমি গালাগাল দাও মোদিজিকে, বাট এখানে তোমাকে তোমাকে ওনাকে মানতেই হবে, উনি একটা দূরদর্শী চিন্তা ভাবনা করেছেন। অ্যাটলিস্ট তুমি মানো না মানো, আমার জন্য তো কাজে লাগবে, কারণ আমি জানি স্টক মার্কেট থেকে আমাকে বহুত কামাতে হবে। তো সেই জন্য আমার স্টক মার্কেটটা শিখতে হবে। কারণ এখন ইন্ডিয়া বেবি ফেজ থেকে তোমার যুবক ফেজে ঢুকে গেছে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথে। এবং তুমি কল্পনা করতে পারবে না 2027 সাল অব্দি কি পরিমাণ ইন্ডাস্ট্রির গ্রোথ হবে, কি পরিমাণ। বোঝা গেল? তো এই হচ্ছে তোমার সিনারিও, এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। তো ফলে মোদিজিকে তোমাকে সম্মান করতেই হবে যে উনি এসে আমাদের ইকোনমির গ্যাপটা ধরতে পেরেছে। তার জন্য আজকে এরম ইন্ডাস্ট্রিয়াল বুম হয়েছে। সেই জন্য দেখো এখন কিন্তু আমার দেশের মানুষই বলছে আমি স্টার্ট আপ খুঁজবো, আমি নিজে কোম্পানি রান করব। এটা আমার দেশে এখন কিন্তু এই চিন্তা ভাবনাটা বেড়েছে। আচ্ছা নেক্সট লেখো, নেক্সট লেখো 8 কোর ইন্ডাস্ট্রি। 8 কোর ইন্ডাস্ট্রি, 8টা কোর ইন্ডাস্ট্রি আমাদের রয়েছে, ঠিক আছে? কি কি? নাম্বার 1 হচ্ছে পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম। নাম্বার 2 ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি। দেখো কোনোটা ছাড়া ইকোনমি চলবে না। নাম্বার 3 স্টিল বা আয়রন অ্যান্ড স্টিল। নাম্বার 4 কোল। নাম্বার 5 ক্রুড অয়েল, ক্রুড অয়েল। নাম্বার 6 হচ্ছে তোমার ন্যাচারাল গ্যাস, ন্যাচারাল গ্যাস। নাম্বার 7 হচ্ছে তোমার সিমেন্ট, অ্যান্ড 8 হচ্ছে তোমার ফার্টিলাইজার, ফার্টিলাইজার। আমাদের টোটাল 8টা কোর ইন্ডাস্ট্রি রয়েছে, ঠিক আছে? এই 8টা যে কোর ইন্ডাস্ট্রি কেন? কারণ টোটাল ইকোনমিক অ্যাক্টিভিটি এই 8টা কোর ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের উপরে দাঁড়িয়ে রয়েছে। তো একটু লিখে রাখো, আমি একে কিন্তু ওয়েটেজ অনুযায়ী সাজিয়ে দিয়েছি। তোমাকে ওয়েটেজ অনুযায়ী কেন সাজিয়ে দিয়েছি? কারণ তোমার সব থেকে বেশি ওয়েটেজ কে পাচ্ছে? পেট্রোলিয়াম, তারপরে ইলেকট্রিসিটি, তারপরে স্টিল, তারপরে কোল, তারপরে ক্রুড অয়েল, তারপরে ন্যাচারাল গ্যাস, তারপরে সিমেন্ট, তারপরে ফার্টিলাইজার। মানে সব থেকে বেশি ওয়েটেজ কার? পেট্রোলিয়ামের। তুমি যদি দেখো, লেখো these are called these are called core industry. These are called core industries because these are called core industries because of because of their because of their likely impact on general economic activity as well as other industrial activity, other industrial activities. The eight core industries, the 8 core industries comprise 40.27%. The 8 core industries comprise 80.27% of weightage of the weight of items included in index of industrial production, index of industrial
প্রোডাকশন, যেটাকে আমরা বলি আইআইপি, মানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের একটা ইন্ডেক্স রয়েছে যাকে আমরা বলি ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, মানে ইন্ডাস্ট্রি থেকে কতটা প্রোডাকশন হচ্ছে। যেমন আমাদের সিপিআই রয়েছে, ডব্লিউপিআই রয়েছে, এটা ইনফ্লেশন কতটা বাড়ছে কমছে সেটা আমরা মেজার করি। তো তেমনি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইন্ডেক্স, সেখানে যত প্রোডাকশন হচ্ছে তার 40.27% প্রোডাকশন এই 8টা ইন্ডাস্ট্রি থেকে হয়, 8টা সেক্টরস থেকে হয়, 8টা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে হয় 40, এবং এই তার মধ্যে ম্যাক্সিমাম হয় পেট্রোলিয়াম থেকে, ম্যাক্সিমাম ওয়েটেজ পেট্রোলিয়ামের পায় এই 40.27 এর। তো লেখো আইআইপি ডেটা, আইআইপি ডেটা is compiled, IIP data is compiled and published by CSO, Central Statistical Organization বা Central Statistical Office, every month, প্রত্যেক মাসে এই ডেটাকে কম্পাইল করে। তো এটা আর আমি লেখাচ্ছি না, যে এই ইন্ডেক্সের মাধ্যমে আমরা কি করি, আমাদের ইকোনমির ভেরিয়াস গ্রোথটাকে আমরা কিন্তু এই ইন্ডেক্সের মাধ্যমে দেখতে পাই। ঠিক আছে, তাহলে কি বলা হয়েছে, আশিক বলছে আরেকবার পুরো জিনিসটাকে পড়ে দিতে। বলছে দিজ আর কল্ড কোর ইন্ডাস্ট্রি বিকজ অফ দেয়ার লাইকলি ইম্প্যাক্ট, দিজ আর কল্ড কোর ইন্ডাস্ট্রিজ বিকজ অফ দেয়ার লাইকলি ইম্প্যাক্ট অন general economic activity as well as other industrial activities. The 8 core industries comprise 40.27 of the weightage of item included in Index of Industrial Production, যাকে আমরা বলছি IIP. The IIP data is compiled and published by CSO every month. তুমি যদি এখন আবার IIP ডেটা দেখো, তাহলে এই ডেটাটা হয়তো চেঞ্জ হয়ে তোমার হলো 40.17%, বা হতে পারে 40 বা 39 বা 41%। তো এটা তোমার আইআইপি ডেটার বেসিসে তুমি এইটাকে ডিফাইন করতে পারো। ঠিক আছে, আচ্ছা লেখো মার্কারি, আর দুটো তিনটে পয়েন্ট লেখো। মার্কারি, মার্কারি, মার্কারি ইজ দ্য mineral, mercury is the mineral in which, mercury is the mineral in which, mercury is the mineral in which India depends largely, India depends largely on import. কি বলছে, mercury is the mineral in which India depends largely on import. ঠিক আছে, আচ্ছা লাস্ট আরেকটা পয়েন্ট লেখো, হোয়াট ইজ মেরিট, মেরিট গুডস। আমি পরে তোমাদের লেখাবো মেরিট গুডস কাকে বলে, পাবলিক গুডস কাকে বলে। দেখো মেরিট গুডস হচ্ছে দ্য সোশ্যাল বেনিফিটস, দ্য সোশ্যাল বেনিফিটস is much greater, the social benefit is much greater than sum of private benefits to individual customers. কি বলা হয়েছে, সোশ্যাল বেনিফিট ইজ মাচ গ্রেটার দেন দ্য সাম অফ প্রাইভেট বেনিফিটস টু ইন্ডিভিজুয়াল কাস্টমার, এটাকে আমরা বলছি মেরিট গুডস। আচ্ছা মেরিট গুডস মানে হচ্ছে আমাদের ইকোনমিতে এমন কিছু গুডস রয়েছে যার বেনিফিট, যার সোশ্যাল বেনিফিটটা প্রাইভেট বেনিফিট থেকে বেশি। যেমন তুমি ভাবো আছে স্কুল, আমি যদি আমার এলাকার পাশে একটা স্কুল তৈরি করি সাপোজ, তাহলে সেই স্কুলের জন্য প্রাইভেট বেনিফিট কতটা হবে আর সোশ্যাল বেনিফিট কতটা হবে।
সোশ্যাল বেনিফিট ইজ মাচ মাচ গ্রেটার দ্যান দ্য প্রাইভেট বেনিফিট। তাহলে স্কুল, কলেজ, বিদ্যালয় এইগুলো সবটাই কিন্তু মেরিট গুডসের মধ্যে পড়ে। আর পাবলিক গুডস কোনটা? যেখানে ধর একটা পার্ক তৈরি করা হলো, এটা একটা পাবলিক গুডস, যেখানে প্রত্যেকটা মানুষ ইকুয়ালি অ্যাডভান্টেজ পাবে বা ইকুয়াল বেনিফিট পাবে। তাহলে যে গুডসের ওপর ইকুয়াল বেনিফিট পাবে প্রত্যেকটা মানুষ, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি পাবলিক গুডস। যেমন পাবলিক পার্ক, পাবলিক হসপিটাল, এগুলো কি? এগুলো হচ্ছে পাবলিক গুডস। মেরিট গুডস, এডুকেশন। পরীক্ষায় কোশ্চেন দেয়, হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ পাবলিক গুড অ্যান্ড হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ মেরিট গুডস। তাহলে আমরা এগুলো করব। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার টোটাল ইন্ডাস্ট্রি, যেটা আমরা 4টে ক্লাসে কমপ্লিট করলাম। ঠিক আছে?